নদীর পাড়ে বসে তার চুলটা লম্বা করে নদীর জলে ফেলে দেয়। তারপর গেছো ডাইনির চুলে বেশ কয়েকটা মাছ এসে আটকায়। রাত গভীর হতেই নিমতলার শ্মশানের পাশে উশ্রী নদীর ঘাটে বসে মেছো পেতনি রোজ রাতে তার লম্বা হাত বাড়িয়ে নদীর জল থেকে মাছ ধরে। এমনই এক রাতে, গেছো ডাইনি, খুব খারাপ হচ্ছে কিন্তু, তুই আমার মাছ ফিরিয়ে দে বলছি। কত কাল আমি মাছ খাইনি, তোর ভাগের একটা মাছ যদি আমি খাই তো কি এমন হবে শুনি? তুই তো মেছো পেতনি, যখন চাইবি তখনই মাছ ধরে খেতে পারবি। না না, হবে না, আমার মাছ আমাকে ফিরিয়ে দে। কত কষ্ট করে মাছটা ধরলাম আর সেটা নাকি তুই খেয়ে নেবি। আহারে, খুব শখ। তুই গেছো ডাইনি, গাছেই থাক, মাছ খাবার তো লোভ কিসের? আমি কি সাধে গেছো ডাইনি হয়েছে? মনে নেই ছোটবেলায় বাবা আমাদের দুই বোনের মধ্যে তোকে মেছো ডাইনির শিক্ষা দিল আর আমাকে গেছো ডাইনির, যাতে আমাদের পরিবারে পাখির ডিম, ফল, মাছের কোনো অভাব না থাকে। আমি ওসব শুনতে চাই না। মা বাবা এখন বেঁচে মানুষ হয়ে গেছে, এখন তুই তোরটা বুঝে নে, আমি আমারটা বুঝে নেব। মেছো পেতনি বোনের এমন কথা শুনে গেছো ডাইনির খুব মন খারাপ হয়ে যায়। তারপর সে মনের দুঃখে, এ কথা আমার মনে থাকবে, তুই আমার বোন হয়েও একটুও মাছ খেতে দিলি না, আর আজ বাবা মা নেই বলে আমাকে আলাদা করে দিচ্ছিস। আমি এই শ্মশানের বট গাছে আর থাকবো না। এই কথা বলে গেছো ডাইনি শ্মশান চত্বর ছেড়ে কিছুটা দূরে একটা ছাতিম গাছে থাকতে শুরু করে। এই রাস্তা দিয়ে কেউ একজন আসছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, কেউ একজন সাইকেল নিয়ে এদিকেই আসছে। রাম 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 রাম, এই শ্মশান চত্বরটা পার করতে পারলে বাঁচি। চট্টপুরের হাট থেকে শিমুলতুলি ফেরার জন্য নেহাতি এই পথের দূরত্ব সব থেকে কম। অন্য পথ ধরে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত, না হলে কি আর এই পথ ধরতাম। রাম 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 রাম। মনে মনে এই কথা বিড়বিড় করতে করতে ঘেটু জেলে জোরে সাইকেল চালিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় গেছো ডাইনির নাকে আসে মাছের আঁশটানি গন্ধ। মাছের কি সুন্দর গন্ধ! এ তো মনে হয় জেলে, নিশ্চয়ই এর ব্যাগে মাছ আছে। গেছো ডাইনি গাছ থেকে লাফ দিয়ে নেমে সাইকেলের পিছু করতে থাকে। পিছু করতে করতে ঘেটু জেলের বাড়ি পর্যন্ত চলে আসে। তারপর গেছো ডাইনি বাড়ির উঠানের মস্ত তেঁতুল গাছের ডালে পা ঝুলিয়ে বসে পড়ে। গিন্নি, আজ সব মাছ বিক্রি হয়নি, রাতে তুমি মাছের ঝাল আর ভাত রান্না করো। আচ্ছা ঠিক আছে, তাই রান্না করব। এরপর রাতে ঘেটু জেলে তার মেয়ে ও গিন্নির সাথে খেতে বসে। মা, আমার পাত থেকে মাছ তুলে নাও। তুমি জানো না আমার মাছ খেতে একদম ভালো লাগে না। এই বয়স থেকে মাছ মাংস খাওয়া ছেড়ে দিলে শক্তি কোথা থেকে আসবে? একটু অন্তত খা মা। না, আমি একটুও খাবো না। আমার মাছের কেমন আঁশটানি গন্ধ লাগে, আর সেই গন্ধে আমার বমি পায়। ছি! মা, তুই জেলের মেয়ে হয়ে মাছ খাবি না? অল্প অল্প খা, দেখবি একদিন ঠিক অভ্যাস হয়ে যাবে, তখন আর একটুও গন্ধ লাগবে না। আর এই সমস্ত কিছু তেঁতুল গাছে বসে বসে দেখছিল ডাইনি। মরে যাই, মরে যাই, জেলের মেয়ের আহ্লাদ দেখে আর পারি না। কেউ মাছ খেতে চায়, সে পায় না, আর কেউ মাছ পেলে তা খায় না। ওদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে জেলের বউ বলে, নিনি তো মাছ খেলোই না, যাই রান্নাঘরে ঢাকা দিয়ে রেখে আসি। আর বলি কি, তুমি কাল ভোরে মাছ ধরতে যাবে তো? হ্যাঁ গিন্নি, কাল ভোরে লক্ষণপুর গ্রামের এক দিঘিতে জাল টানা দিতে যাব। বেরোনোর আগে মনে করে জালে জলপরীর জাদুর আঁশটা স্পর্শ করিয়ে নিও। হ্যাঁ গিন্নি, জলপরীর আশীর্বাদী আঁশ দিয়ে আজকাল জালে ভালোই মাছ উঠছে, আমাদের আর কোনো অভাব নেই গো। আমাদের কঠোর পরিশ্রম ও কষ্ট দেখে সৃষ্টিকর্তাই হয়তো জলপরীর রূপ নিয়ে আমাদের কাছে এসেছিলেন সাহায্য করতে। আমি এবার উঠি, রান্নাঘরে মাছটা রেখে আসি। জেলের বউ অবশিষ্ট মাছ রান্নাঘরে ঢাকা দিয়ে রেখে দেয়। তারপর রাতে সবাই ঘুমিয়ে পড়লে গেছো ডাইনি এই তো
এই কথা বলেই ডাইনি অদৃশ্য হয়ে রান্নাঘরে ঢুকে যায়। তারপর মাছের ঢাকা খুলে ডাইনি বলে, আহাহাহাহা, কি সুন্দর গন্ধ! এতদিন পর বিড়ালের ভাগ্যে শিকে ছিঁড়েছে। আজ মন ভরে মাছ খাবো। ডাইনি রান্নাঘরে বসে মনের আনন্দে মাছ খেতে থাকে। তারপর সব কটা মাছ খাওয়া হয়ে গেলে, ওটা কি কাচের জারে এমন চকচক করছে? জেলের বউ কোনো এক জাদুর জলপরীর আঁশের কথা বলছিল না? ওটা জালে ঠেকিয়ে নাকি জেলে অনেক মাছ ধরে? একবার ভালো করে দেখি তো। এই কথা বলেই গেছো ডাইনি কাঁচের জারটি হাতে তুলে নেয়। তারপর তার মধ্যে থেকে জলপরীর আঁশটি বের করে ভালো করে দেখতে থাকে। ঠিক সেই সময় তার হাত ফসকে কাঁচের জারটি মাটিতে পড়ে ভেঙে যায়। গিন্নি, ও গিন্নি, রান্নাঘরের দিক থেকে একটা জোরে শব্দ এলো। ঘরে চোর ঢোকেনি তো? বলো কি? জলপরীর আঁশ তো রান্নাঘরেই রাখা, তাড়াতাড়ি গিয়ে দেখো। ঘেঁটু জেলে হাতে একটা লাঠি তুলে নিয়ে রান্নাঘরের দিকে যায়। এই, কে রান্নাঘরে ঢুকেছিস? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। এই রে, মনে হয় এই দিকে কেউ আসছে। কিন্তু এই জলপরীর আঁশ এখন কি হবে? না না, এই আঁশটি বরং আমি আমার চুলেই স্পর্শ করিয়ে নিই। গেছো ডাইনি জলপরীর আঁশ তার চুলে স্পর্শ করিয়ে রান্নাঘরের মেঝেতে ফেলে রেখে সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায় সোজা তার এলাকায়। দেখি তো জেলের বউয়ের কথা সত্যি কিনা মিথ্যে। নদীর পাড়ে গিয়ে একবার জলে চুলটা ডুবিয়ে দেখি কোনো মাছ আটকায় কিনা। নদীর পাড়ে বসে তার চুলটা লম্বা করে নদীর জলে ফেলে দেয়। তারপর গেছো ডাইনির চুলে বেশ কয়েকটা মাছ এসে আটকায়। চুলে তো বেশ টান পড়ছে, মনে হচ্ছে মাছ আটকেছে। এবার চুলটা তুলি। গেছো ডাইনি তার চুল উপরে তুলে দেখে তাতে সত্যি সত্যি মাছ আটকেছে। তারপর সে টপা টপ করে মাছগুলো খেতে শুরু করে। আহাহাহাহা, টাটকা মাছের কি স্বাদ! এবার থেকে আমার মাছ খেতে ইচ্ছে হলে আমি নিজেই নদী থেকে মাছ ধরে খেতে পারবো। এই কথা বলে গেছো ডাইনি গাছে উঠে পড়ে। আর সকাল হতেই শুরু হয় খুব জোরে ঝড় বৃষ্টি। সারা দিন মুষলধারে বৃষ্টি হওয়ায় নদীর জল ছাপিয়ে বন্যা দেখা দেয়। শ্মশান চত্বর পুরো ডুবে যায় আর মেছো ডাইনি জলের তোড়ে ভেসে যায়। বাঁচাও, বাঁচাও! ওরে বাবা, ডুবে গেলুম, কেউ বাঁচাও! ওটা আমার বোন মেছো পেতনি না? জলে ভেসে যাচ্ছে যে, আমাকে এক্ষুনি ওকে টেনে তুলতে হবে। গেছো ডাইনি কোনো রকমে তার হাত বাড়িয়ে বোন মেছো পেতনিকে গাছের ডালে তুলে নেয়। ধন্যবাদ দিদি, তুমি আমাকে গাছে টেনে না তুললে আমি বন্যার জলে ভেসেই চলে যেতাম। বিপদের সময় একে অপরকে সাহায্য করাই তো আমাদের কর্তব্য। এরপর থেকে দুই বোন মেছো পেতনি ও গেছো ডাইনি একসাথে মিলেমিশে নিমতলার শ্মশানে থাকতে শুরু করে। আমার বহু বছরের সন্ধান আজ সার্থক হবে। এবার আমি ওই ঝর্ণার জলের আওয়াজ শুনতে পাচ্ছি। এই জঙ্গলেই ওই ঝর্ণার পিছনে রয়েছে সেই জাদুর গুহা। তারপর সাপুড়ে ঝর্ণার জলের শব্দ অনুসরণ করতে করতে এসে পৌঁছায় সেই সুবিশাল ঝর্ণার সামনে। জঙ্গলের মধ্যে এই অপরূপ ঝর্ণা এই স্থানকে যেন মায়াবী জাদুর রাজ্য করে তুলেছে। এই তো এই তো এই তো সেই ঝর্ণা। এই ঝর্ণার পিছনেই রয়েছে সেই জাদুর গুহা। আমাকে খুব সাবধানে এই ঝর্ণার জল পেরিয়ে ভিতরে ঢুকতে হবে। যখন সেই দুষ্টু সাপুড়ে চুপি চুপি গুহার মধ্যে প্রবেশ করছিল তখন ইচ্ছাধারী নাগনাগিনী তাদের পরিবারের নতুন সদস্যের আগমনের আনন্দে মত্ত। নাগরাজ, আপনি খুশি তো আমাদের এই দুটি ডিম দেখে?
আমি খুব খুশি হয়েছি নাগিনী। এত যুগ পর্যন্ত আমরা দুজন ইচ্ছাধারী নাগ নাগিনী ছিলাম, আর এত যুগ ধরে তপস্যার পর এবার আমাদের 4 জন ইচ্ছাধারী নাগ নাগিনীর পরিবার হতে চলেছে। আর নাগ নাগিনীর এই সমস্ত কথা আড়াল থেকে শুনছিল সেই দুষ্টু সাপুড়ে। ও বাবা, এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। কিন্তু নাগ নাগিনী গুহা থেকে না বেরোনো পর্যন্ত আমাকে এখানেই লুকিয়ে থাকতে হবে। চলুন নাগরাজ, আমরা প্রকৃতি দেবীর কাছে গিয়ে এই শুভ সংবাদ জানিয়ে আসি। এরপর ইচ্ছাধারী নাগনাগিনী নিজেদের রূপ বদলে সাপের রূপ ধারণ করে, তারপর গুহা থেকে বেরিয়ে যায়। আর সেই সময় এই তো সুযোগ পেয়েছি। এসেছিলাম মণি চুরি করতে, পেয়ে গেলাম ইচ্ছাধারী নাগ নাগিনীর দুটো ডিম। এই কথা বলেই সে তার ঝোলায় প্রথমে নাগনাগিনীর মণিটা পুড়ে নেয়, তারপর ডিম দুটোকে সযত্নে ঝোলায় পুড়ে গুহা থেকে আবারও ঝর্ণার জল পেরিয়ে দ্রুত পায়ে জঙ্গলের পথ ধরে। প্রণাম প্রকৃতি দেবী, দীর্ঘ সময় পর আমরা দুজনে আপনাকে এক শুভ সংবাদ জানাতে এসেছি। হে প্রকৃতি দেবী, এত যুগের তপস্যার পর আমাদের 2টি ডিম হয়েছে। হ্যাঁ দেবী, আর এই শুভ সংবাদ জানানোর জন্যই আমরা দুজন আপনার কাছে এসেছি। এই শুভ সংবাদ শুনে আমি খুবই খুশি হয়েছি, কিন্তু এই মুহূর্তে আমার মন বড়ই অস্থির হয়ে উঠেছে। আপনার অস্থিরতার কারণ কি প্রকৃতি দেবী? কি হয়েছে আপনার? কারণ এই মুহূর্তে আমি আমার দিব্য শক্তি দ্বারা দেখতে পাচ্ছি এক সাপুড়ে তোমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে তোমাদের গুহায় প্রবেশ করে নাগমণি সহ তোমাদের 2টি ডিম চুরি করে এই জঙ্গলের পথ ধরেই পালাচ্ছে। এ কি বলছেন দেবী? আমার 2টি সন্তানকে আপনি রক্ষা করুন দেবী। একমাত্র আপনিই পারেন এই মুহূর্তে এই বিপদের হাত থেকে তাদেরকে রক্ষা করতে। তোমরা শীঘ্রই এই জঙ্গলের পথ ধরে ফিরে যাও। আমি আমার প্রাকৃতিক শক্তি দ্বারা ঝড় বৃষ্টির মাধ্যমে ওই সাপুড়ের পথ আটকানোর চেষ্টা করছি। ঠিক তক্ষুনি সাপুড়ের জঙ্গলের পথ ধরে পালানোর সময় হঠাৎ শুরু হয়ে যায় তুমুল ঝড় বৃষ্টি। ঘন ঘন বাজ যেন গোটা আকাশ ভেঙে পড়তে চাইছে। গাছগুলো যেন রাগে তাদের মাথা মাটিতে ঠুকছে। ওরে বাবারে, ও সময়ে এ কি ঝড় বৃষ্টি শুরু হলো রে বাবা! ডিম নাগমণি চুরি করার কারণে প্রকৃতি দেবী রুষ্ট হয়নি তো? তাড়াতাড়ি পা চালিয়ে এই মায়াবী জঙ্গল থেকে আমাকে বেরোতেই হবে। এই কথা বলে সাপুড়ে জোরে দৌড়তে শুরু করে, আর দৌড়তে দৌড়তে পা পিছলে সে পড়ে যায়। আর পড়ে যেতেই তার ব্যাগ থেকে সেই মণি এবং 2টো ডিম ছিটকে পড়ে যায়। কি জোরে পড়লাম রে! ওরে ওরে, ইয়ে কি, এত জোরে পড়ার পরেও দেখি ডিমগুলো ফাটেনি। আর মণিটা, ওই তো মণিটা। তাড়াতাড়ি ব্যাগে ভরি, পালাতে হবে এখান থেকে। সাপুড়ে যখন ব্যাগে 2টি ডিম ও নাগমণি ভরছিল, তখন দূর থেকে নাগ নাগিনী তাকে দেখতে পেয়ে যায়। ওই দেখুন নাগরাজ, আমাদের ডিম দুটো সাপুড়ে তার ঝোলায় ভরছে। ওকে আটকান নাগরাজ, ওকে আটকান। তুই ওই স্থানেই দাঁড়া পাপিষ্ট সাপুড়ে। ওরে বাবারে, ইচ্ছাধারী নাগ নাগিনী তো আমায় দেখতে পেয়ে গেছে। পালাতে হবে, পালাতে হবে। কি করে পালাই এখন? ওই তো নদী, নদীতে ঝাঁপিয়ে আমি সাঁতরে পালাই। এই কথা বলেই সাপুড়ে দৌড়ে গিয়ে নদীতে ঝাঁপ দেয় ও সাঁতরে পালাতে থাকে। এদিকে তখন আপনি কিছু করুন নাগরাজ, ওই সাপুড়ে যে আমার ডিম দুটো চুরি করে নিয়ে যাচ্ছে। আপনি কিছু করুন, কিছু করুন। ওই সাপুড়ে আমাদের মণিও চুরি করে নিয়ে গেছে। মণি ছাড়া যে আমরা একেবারেই শক্তিহীন। চলুন নাগরাজ, তাহলে আমরা আবার প্রকৃতি দেবীর কাছে ফিরে যাই আর ওনাকেই বলি আমাদের এই বিপদের হাত থেকে উদ্ধার করতে। এদিকে তখন সাপুড়ে নদী পথে বেশ খানিকক্ষণ সাঁতার কাটার পর ওই তো একটা নদীর ঘাট দেখা যাচ্ছে। আমি এখন জঙ্গল পেরিয়ে নদী পথ ধরে নিরাপদ স্থানে এসে গেছি। এখানে আমার আর কোনো ভয় নেই। আমি ওই ঘাটেই গিয়ে উঠি।
তারপর সাপুড়ে নদী থেকে উঠে ঘাটের পাড়ে দাঁড়িয়ে বলে, ওহ, আমি এ যাত্রায় খুব বাঁচান বেঁচে গেছি। এখন এই নদীর ঘাট থেকে সোজা আমাকে বাড়ি পৌঁছতে হবে। ওদিকে তখন ইচ্ছাধারী নাগনাগিনী ফিরে গিয়ে প্রকৃতি দেবীকে পুরো ঘটনাটা জানায়। চিন্তা করো না, তোমরা সাপের রূপ ধারণ করো, আর আমি তোমাদের জাদু শক্তি দ্বারা ওই সাপুরের বাড়ি পৌঁছে দিচ্ছি। এরপর প্রকৃতি দেবী জাদুর সাহায্যে সাপরূপী নাগনাগিনীকে সাপুরের বাড়ির পাশে পৌঁছে দেন। আর ততক্ষণে সাপুরেও নিজের বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে সাপুরে প্রথমে ডিমগুলিকে খুব সযত্নে খাটের উপর রাখে। এবার আমাকে ডিমগুলোকে উপযুক্ত জায়গায় লুকিয়ে রাখার ব্যবস্থা করতে হবে। যাই, কোথায় রাখা যায় একবার গিয়ে দেখে আসি। সাপুরে ঘর থেকে বেরিয়ে পড়লে তার বউ ঘরে ঢোকে। ওমা, এ কি গো, দুটো ডিম এমন খাটের মাঝখানে রেখেছে কেন? লোকটার মাথাটা মনে হচ্ছে একেবারে খারাপ হয়ে গেছে। যাই বাবা, যেখানকার জিনিস সেখানেই রেখে আস। এই কথা বলে সে ডিম দুটো তুলে নেয়। তারপর মুরগির ঘরে গিয়ে আরো কয়েকটি মুরগির ডিমের সাথে ডিমে তা দেওয়ার জন্য বসিয়ে দেয়। নে সোনারা, এবার ভালো করে ডিমে তা দে, আমি আর তোদের বিরক্ত করব না। ওদিকে তখন সাপুরের চিৎকার শোনা যায়। এ কি, ডিম দুটো কোথায় গেল? কে চুরি করলো? কে নিল? তখন সাপুরের বউ ঘরে ঢুকে সাপুরেকে বলে, মোর লজ্জা, চেঁচাচ্ছে দেখো। বলি কি হয়েছে কি? দুটো ডিম করে মরলো। আমি খাটের ওপর দুটো ডিম রেখেছিলাম, নিশ্চয়ই তোমার মেনি বেড়ালে খেয়েছে। মরণ দশা, মেনি খাবে কেন গো? আমি তো ডিম নিয়ে মুরগির ঘরে তা দিতে বসিয়ে দিয়ে এসেছি। আর এই সমস্ত কথোপকথন দরজার আড়াল থেকে শুনে সাপরূপী ইচ্ছাধারী নাগনাগিনী তখন নাগিনী নাগরাজকে বলে, নাগরাজ, সাপুরে তো তার বউয়ের সাথে ঝগড়ায় ব্যস্ত। চলুন এই সময় আমরা গিয়ে আমাদের দুটি ডিমকে উদ্ধার করি। হ্যাঁ নাগিনী, এক্ষুনি চলো। সাপুরে পৌঁছানোর আগে আমাদের দুটি ডিমকে উদ্ধার করতেই হবে। এই কথা বলে সাপ দুটি মুরগির ঘরের দিকে চলে যায়। আর এদিকে কি ভালো কাজই না করেছো। এবার চলো, আমাকে দেখাবে, চলো কোথায় রেখেছো সেই দুটো ডিম। বাবারে বাবা, চেঁচাচ্ছে দেখো। চলো আমার সাথে। এরপর সাপুরে ও তার বউ মিলে সেই মুরগির ঘরের দিকে যায়। আর মুরগির ঘরে ঢুকে সাপুরের বউ বলে, এই তো এইখানেই রেখেছি। কোন দুটো ডিম? আমায় তাড়াতাড়ি খুঁজে দাও। হ্যাঁ, কোন দুটো? এই দুটো? না 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 না, এই দুটো। না 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 না, এই দুটো। ওহো, কি যে করো না। চলো তো, আমি দেখছি। এই কথা বলেই সাপুরে একটা করে ডিম তোলে আর আছাড় মেরে ভাঙতে থাকে। এ কি করছে গো? ওগো, এ কি করছে গো? গেল গেল গেল, আমার সর্বনাশ হয়ে গেল। সব কটা ডিম তো গেলই, সাথে আমার বরের মাথাটাও গেল। সাপুরে সবকটা ডিম ফাটিয়ে ফেললেও নাগনাগিনীর ডিম সে খুঁজে পায় না। কারণ নাগনাগিনী তো তাদের ডিম আগেই উদ্ধার করে নিয়ে গভীর জঙ্গলে চলে গেছে। নাগরাজ, আমরা ডিম তো উদ্ধার করলাম, কিন্তু আমাদের নাগমণির কি হবে? চিন্তা করো না নাগিনী, আপাতত ডিম দুটিকে নতুন সুরক্ষিত স্থানে রাখতে হবে। তারপর ডিম ফুটে বাচ্চা জন্মানোর পরে ওই পাপিষ্ট সাপুরে আমার ক্রোধের শিকার হবে। আর তখনই আমি আমাদের নাগমণি চিনিয়ে নিয়ে আসবো। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো নুহা, সুপ্রিয়া, আসমা, মোহনা, রিপন, লাবণ্য, হাবিব, সাথী, সুস্মিতা, সমীরা, প্রশান্ত, ফরিদা, ফতেমা, হেনা, রহিমা। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে। তাই রিও বার্ডস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন, তাতেও আপনার নাম থাকতে পারে। না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।